এখানে এই আমাদের আমাদের এখানে একটি বিশেষ সমস্যা, এই যে ডবল ইঞ্জিন সরকারে এখনো আমরা অভ্যস্ত নই, ওই জন্য হঠাৎ হঠাৎ করে আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব, তাতে আমাদের কোন বেশি চিন্তা নেই। তারপর দেখবেন দুটো মাইকই ভালোভাবে কাজ করছে। আমি অস্বস্তি বোধ করছিলাম, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকে শিবনিবাসে কার্যক্রম ছিল, সেই সেরে আস্তে আস্তেই যা দেরি হলো আর কি। এবং এখন আজকে আমি বিশেষ করে গর্ববোধ করছি যে এই শেষ সভা কলকাতার বাইরে, কলকাতায়ও শেষ সভা হয়েই গেছে, শেষ সভা আমার আজকে এইখানে পুলিয়া শান্তিপুরে। এবং সেই জন্য আমি বিশেষ করে সুবীরদা, উজ্জ্বলদা, অরুণদা এবং উত্তমদা, আপনাদের সবার কাছে, এবং যারা এখানে রয়েছেন আমার অনেক পরিচিত, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, তাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর নারায়ণ হালদার কিছুদিন আগেই পুরস্কৃত হয়েছেন রাজ্যপাল দ্বারা, তাকেও আমরা ফেলিসিটেট করি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। তো আমাদের অনেক পুরনো সাথী বন্ধুরা রয়েছেন এখানে। কৃষ্ণনগর, কিছুদিন আগে কৃষ্ণনগরে একটি অসাধারণ সভা হয়েছিল, সুজন করেছিলেন, আয়োজন করেছিলেন। ওখানে সুভাষ আছে, রবীন্দ্র আছেন, সবাই রয়েছেন। সেজন্য মনে হচ্ছে না যে একটি নতুন জায়গায় এসছি, নিজের জায়গায় এসছি, বারে বারে আসতেও ভালো লাগে। এবং আজকে একটি বিশেষ কারণে এসছি। আমি আজকে একজন, বলা যেতে পারে একজন লেখক, একজন গবেষক হিসেবে এসছি, চিন্তাবিদ বলছি না নিজেকে, কেননা ওই বুদ্ধিজীবী এবং চিন্তাবিদ একটি খুব বড় তকমা, সেই তকমা নিজেকে দেওয়া যায়। এবং এখানে সবাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও আমি নমস্কার জানাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে, অনেক কর্মব্যস্ততার মাঝেও আজকের দিনে, আজকে একটি এই ধরনের একটি দিন, সেখানে এসছেন সবাই। আমি সবাইকে নতজানু হয়ে নমস্কার জানাচ্ছি। কোথায় শুরু করব, কেন এত বিদ্বজ্জনদের সামনে দেখে, এত পণ্ডিতদের সামনে দেখে বিড়ম্বনা হয় যে কোথা দিয়ে শুরু করব, কতটা বলবো, কতটা বলবো না। কেন থামতে জানতেও হয় এবং সঠিকভাবে শুরু করতেও জানতে হয়। আমি কৃষ্ণনগরে সেদিন বলেছিলাম যে একটি কথা বলেছিলাম সুজন, তারপর থেকে গত 3-4 দিন ধরে যারা সনাতনী কুলে জন্ম, যাদের কিন্তু যাদের সনাতন ধর্মের প্রতি অ্যালার্জি, তারা গত 3-4 দিন ধরে অনেক জ্ঞান দিচ্ছেন আমাদেরকে, আমাকে বিশেষ করে, রাম এবং রামায়ণের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে, বঙ্গ সমাজে। অর্থাৎ তাদের আমি বলেছিলাম আমার হৃদয়ে রাম থাকবে, অযোধ্যা থাকবে, আমার হৃদয়ে দক্ষিণেশ্বর থাকবে, আমার হৃদয়ে কালীঘাট, আমার হৃদয়ে কালীঘাট মন্দির থাকবে, এ কথা বলেছিলাম। তো তখন তারা বলেছিল যে না, তারাপীঠ থাকবে, মা দুর্গা থাকবে। আমার তাতে কোনো অসুবিধা নেই, স্বাভাবিকভাবে থাকবে। 33 কোটি দেবদেবীর আমরা দেশ, আমরা ভূমি, আমরা সভ্যতা। যার হৃদয়ে যে দেবদেবীকে পুজো করবে তারা করুক, কিন্তু কম্পালসারি যদি বলা হয় আমার হৃদয়ে মদিনা এবং মক্কা থাকবে, আমার তাতে একটু অসুবিধা আছে। এবং যারা রামকে নিয়ে, যারা হয়তো সারা জীবন কৃত্তিবাসের রামায়ণ পড়েননি, বা তারা অনেকে একেবারে প্রণ করেছে যে কোনোদিন অযোধ্যা যাবে না, এবং এদের মধ্যে অনেকে আছে যারা অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন যেদিন হয়েছিল তার আমন্ত্রণ পেয়েছিল, সেই আমন্ত্রণ তারা প্রত্যাখ্যান করেছিল। এই যারা মানে জ্ঞান পরিবেশন করছেন তাদের মধ্যে রয়েছে। তা আমি এবং একটু গবেষণা করি, হাতে এসেই যায়, হঠাৎ করে আমার হাতে চলে এলো রামায়ণ কৃত্তিবাস বিরচিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত এবং সুনীতিবাবুর দ্বারা, সুনীতিবাবু তাতে একটি ইন্ট্রোডাকশন লিখেছিলেন, ভূমিকা লিখেছিলেন। সুনীতিবাবুর ভূমিকা অসাধারণ। মানে রাম এবং রামায়ণ আমাদের জাতীয় জীবনে, বঙ্গ জীবনে এবং বৃহত্তর ভারত,
বৃহত্তর ভারত যে ভূখণ্ডকে আমরা আখ্যা দিয়েছিলাম অতীতে, সেই বৃহত্তর ভারতেও রামায়ণের প্রভাব, সেই নিয়ে অসাধারণ বাংলার ভূমিকা সুনীতিবাবু। এবং আপনারা জানেন কিছুদিন আগেও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মালয়েশিয়া গেছিলেন, ইন্দোনেশিয়া গেছিলেন, থাইল্যান্ড গেছিলেন, সব জায়গায় তিনি একটি বিশেষ উল্লেখ করেন রাম এবং রামায়ণের এই যে যোগসূত্র ভারত এবং বৃহত্তর ভারতের মধ্যে। কিন্তু আমি খুব সংক্ষেপে এই দিয়ে শুরু করি, কেন ফুলিয়া শান্তিপুরে দাঁড়িয়ে এ কথাটা বলা খুব প্রাসঙ্গিক, এবং তারপর আমি এই কথার সূত্র ধরেই কিন্তু মূল বিষয়ে আসব। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় কি লিখছেন, বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু স্বাভাবিকভাবে এখন সুনীতি চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে আর কে পড়ে? আগামী দিনে আমরা বলছি পরিবর্তন হোক, পরিবর্তন হলে আমরা আবার সুনীতি বাবু, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, আশুতোষ মুখার্জিকে আমরা আবার পড়ব, আমরা আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে পড়ব, এবং শুধু পড়ব না, তাদের নিয়ে চর্চা করব, তাদের দর্শন চর্চা করব, আমাদের পাঠ্যক্রমে তাদেরকে রাখবো, তাদের অবদানের কথা আমরা বলবো। কেন আমরা যখন বিকশিত ভারতের কথা বলছি, সেই বিকশিত ভারতে বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারতবর্ষ হতে পারে না। 2047-এর ভারতবর্ষ, অর্থাৎ স্বাধীনতার 100 বছরের ভারতবর্ষ, মোদিজি বারবার বলছেন বিকশিত ভারতবর্ষ, এবং শুধু বলছেন না, তিনি সেই দিশায় অগ্রসর হচ্ছেন। আজ থেকে 25 বছর পর কি ধরনের ভারতবর্ষ আমরা দেখতে চাই, অর্থাৎ আগামী প্রজন্মের জন্য কি ধরনের ভারতবর্ষ আমরা নির্মাণ করে যেতে চাই, সেই সংকল্পনা উনি আজকে বলছেন। এবং বিকশিত ভারতবর্ষ সম্ভব যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে, এবং বিকশিত পশ্চিমবঙ্গের কথা যখন আমরা বলছি, এই পশ্চিমবঙ্গকে যখন মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলছি, তখন আমরা শুধু শিল্পের কথা, বাণিজ্যের কথা, বিনিয়োগের কথা, পরিকাঠামোর কথা কেবলমাত্র বলছি না, আমরা বাঙালির মনীষীদের, বাংলার মনীষীদের ঐতিহ্য, তাদের অবদান, তাদের কর্মকাণ্ড, তাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে আমরা বিকশিত পশ্চিমবঙ্গে দিকে অগ্রসর হব, এই কথা আমাদের মূল কথা, এবং বারে বারে বলছি। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বলছেন, বাঙালির জাতীয় জীবনে গঠনে যাহাদের দিব্য অবদান অবিস্মরণীয়, যাহাদের দিব্য অবদান অবিস্মরণীয়, তাহাদের মধ্যে কৃত্তিবাস অন্যতম। কৃত্তিবাসের প্রচার এবং প্রভাবের কথা চিন্তা করিলে বিস্মিত হইতে হয়। উড়িষ্যা হইতে কামরূপ এবং রাজমহল হইতে চট্টগ্রাম পর্যন্ত কৃত্তিবাসের রামায়ণ প্রচারিত হইয়াছিল। আমাদের দুর্ভাগ্য, আমাদের খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা পেতে হলো। আমাদের দুর্ভাগ্য যে অবিভক্ত বাংলা খণ্ডিত হলো, কিন্তু সে অবিভক্ত বাংলা খণ্ডিত হয়ে পশ্চিমবঙ্গ হওয়াতে আমাদের একটু সৌভাগ্য হলো। কেন বাঙালি হিন্দু হিসেবে আমরা এই ভূখণ্ডে মাথা উঁচু করে, অন্তত মাথা উঁচু করে বসবাস করতে পারছি। তিনি বলছেন, উড়িষ্যা হইতে কামরূপ এবং রাজমহল হইতে চট্টগ্রাম পর্যন্ত কৃত্তিবাসের রামায়ণ প্রচারিত হইয়াছিল। এবার বাঙালির ঘরে ঘরে কৃত্তিবাসী রামায়ণ পঠিত হইত। পশ্চিমবঙ্গের এমন কোন হিন্দু প্রধান গ্রাম দেখি নাই যেখানে প্রতি সন্ধ্যায় কৃত্তিবাসের নাম উচ্চারিত হইত না। এই সেদিনও সন্ধ্যায় গ্রামের পথে বাহির হইলেই মুদির দোকান, কলুর ঘানি ঘর, জেলেমালার বাড়ি, মধ্যবিত্ত চণ্ডী মণ্ডপ ও ধনির প্রাসাদ গৃহে সর্বত্র শুনিতাম কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ, লঙ্কাকাণ্ডে গাইলেক গীত রামায়ণ। সেই জন্য বলি যে, এবং কি অদ্ভুত দেখুন, যে যাকে কোনোদিন কেউ মনে করেনি, যিনি
প্রান্তিক স্তরে বসে নিরলসভাবে নিজের কাজ করে গেছেন। রাজবংশী সমুদায়ে যাকে রাজবংশীর বাল্মীকি বলা হতো, বলা হয়, অধ্যাপক, একজন খুব সাধারণ স্কুলের অধ্যাপক নাগেন্দ্রনাথ রায়, তিনি রামায়ণকে রাজবংশী ভাষায় অনুবাদ করেছিলেন এবং তাকে পদ্ম সম্মান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম সম্মানে সম্মানিত করলেন। বহু দশক ধরে কাজ করতেন। শিলিগুড়ির কাছে একটি প্রত্যন্তর বিদ্যালয়ে, একেবারে মানে খুব সরকারি বিদ্যালয়ে পড়িয়েছেন, কিন্তু তার এই অবদান, তাকে কোথা থেকে তিনি চিহ্নিত করে তার এই অবদানকে জাতীয় স্বীকৃতি দিয়ে শুধু তার সমাজকে, সমুদায়কে না, সম্পূর্ণ বাঙালিকে, এবং এই যে রামায়ণ ইজ ইন্টিগ্রাল টু আওয়ার লাইফ, এটা কিন্তু এই সম্মানের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত করলেন। বীরেনবাবু ছিলেন আমাদের সাথে কিছুক্ষণ আগে, আপনারা জানেন, এবং আমরা তার কথা উল্লেখ করেছি এই বইতে। এবং তাকে শুধু মানে তার এই যে বিশাল অবদান, এই যে জামদানি, এবং তিনি যে দশকের পর দশক কাজ করে গেছেন, তার কোনো আশা প্রত্যাশা ছিল না, তাকে সম্মানিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো ডাইমেনশনের দিকে কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এক হলো পশ্চিম বাংলার বাঙালির ঐতিহ্য, শাড়ি, তাঁতি, এবং এই ঐতিহ্যকে সংরক্ষিত করে আন্তর্জাতিক স্তরে, বীরেনবাবু আমাকে বসে বলছিলেন যে আজকে সকাল থেকে আমার অনেক ফোন আসছে দিল্লি থেকে, বিভিন্ন জায়গা থেকে, গত কয়েকদিনে ওনার সম্বন্ধে কয়েক লেখা হয়েছে। তিনি বললেন যে আমাকে যেতে হবে, দিল্লি থেকে আরেকটা ডেলিগেশন এসছে দেখা করতে। অর্থাৎ উদ্দেশ্য তাকে পদ্মশ্রীতে সম্মানিত করার পেছনে ইট ওয়াজ সিম্বলিক, তার অবদানকে স্বীকৃতি দেওয়া, বাঙালির সাংস্কৃতিক জীবনের একটি সিম্বল তাঁত এবং তাঁতি এবং শাড়ি, তাকে স্বীকৃতি দিয়ে একটি আন্তর্জাতিক স্তরে তাকে ওঠানো এবং সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের নজর যাতে আসে সেটা সুনিশ্চিত করা, এবং বাঙালির আত্মগৌরবকে সম্মান করা। আমার তো মনে হয় যে এই ধরনের পদ্ম পুরস্কার আমরা কয়েক দশক ধরে ভুলে গেছিলাম। আগে পদ্ম পুরস্কার অবশ্যই 1956 থেকে, আমি যদি খুব ভুল না হই, পদ্ম পুরস্কার দেওয়া হয়। মাঝে এমন অবস্থা হয়ে গেছিল যে কেউ কারুর চিকিৎসা করলো, পদ্ম পুরস্কার পেয়ে গেল। কেউ কোনো বিদেশে যাচ্ছেন একজন নেতা, তার জন্য নিউ ইয়র্কে একটা ডিনার অর্গানাইজ করে দিল, সে পদ্ম পুরস্কার পেয়ে গেল। এই ধরনের অবস্থা হয়েছে। কিন্তু বীরেন বসাককে 40 বছর অপেক্ষা করতে হলো, কিন্তু তিনি পেলেন। কেন পেলেন? এমন একজন তাকে সম্মানিত করলো যিনি প্রান্তিক স্তর থেকে উঠে এসছেন, তিনি একেবারে প্রত্যন্তর গ্রাম থেকে উঠে এসছেন, তিনি সংগ্রাম কাঠিন্য কি বোঝেন। আমরা এই সভা করতে করতে সিউড়ি গেলাম, তৃপ্তি মুখার্জি, বোলপুরের তাকদিরা বেগম, সোনারপুরের প্রীতিকণা গোস্বামী, তিনজন প্রান্তিক স্তরের মহিলা, বঙ্গকন্যা, তারা তাদের সারা জীবনে ওই যে কাঁথা স্টিচকে জিয়ে রেখেছেন। একেবারে আমাদের বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকে আমরা শুনে আছি কাঁথা স্টিচ, এবং যারা আমার দিদিরা রয়েছেন এখানে, বোনেরা রয়েছেন, আপনারা আরো ভালো জানেন। এবং তৃপ্তি মুখার্জির মতন ব্যক্তিত্ব, তিনি বললেন আমাদেরকে, তিনি বললেন যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি পদ্ম পুরস্কারে পুরস্কৃত হবো, আমি তো কাজ করে যাচ্ছি। এবং শুধু তাই নয়, তিনি তার কাজের মাধ্যমে 20,000 আদিবাসী মহিলাদের আজকের দিনে দাঁড়িয়ে তাদের ক্ষমতায়নের কাজ করছেন, তাদের রোজগারের ব্যবস্থাও করে দিচ্ছেন। তা তাদেরকে যখন পদ্মশ্রীতে সম্মানিত করা হচ্ছে, এ বাংলার সম্মান, বাঙালির সম্মান। এবং সেই জন্যে ধরুন এত লোকে তো বলতে থাকে যে তারা তো বাংলার গৌরবের মানে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, বাংলার গৌরবের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে তারা, কিন্তু নেতাজির নামে এ যাবৎ কোনো জাতীয় পুরস্কার ছিল না।
নেতাজির জন্মদিবস কোনো একটি দিবস হিসেবে চিহ্নিত ছিল না, কারুর মনে হয়নি। যারা নেতাজির নামে দোকান খুলে নিজেদের ব্যবসা চালিয়েছে তাদেরও মনে হয়নি। কিন্তু নেতাজির নামাঙ্কিত জাতীয় পুরস্কার কি ধরনের পুরস্কার? যখন প্রাকৃতিক দুর্যোগের সময় রিলিফের কাজে যারা অসীম সাহস দেখিয়েছে তাদেরকে নেতাজি পুরস্কারে সম্মানিত করা হবে। জাতীয় পুরস্কার অনুষ্ঠিত হল। জর্জ পঞ্চমের মূর্তি 1968 অব্দি দিল্লির ইন্ডিয়া গেটের পেছনে 68 অব্দি জর্জ পঞ্চমের মূর্তি ছিল। এখন আমার মনেও নেই পঞ্চম না জর্জ 6, কোনো একটা জর্জ হবে। কিন্তু স্বাধীনতার 21 বছর পরও কারুর মনে হয়নি যে সেই মূর্তি সরাতে হবে বা সরানো উচিত। সরাইনি, কেননা প্রায় 70-79 অব্দি মাউন্ট ব্যাটেন জীবিত ছিল। তাদের মনে হয়েছে যে যদি জর্জ পঞ্চমের মূর্তি ওখান থেকে সরিয়ে দেয়, মাউন্ট ব্যাটেন যদি বকে বা এডভিনা যদি দুঃখ পায়, সেই জন্য স্বাধীন ভারতবর্ষে 68 অব্দি একজন ব্রিটিশ সম্রাটের মূর্তি সেখানে উপস্থিত। তারপর 68-তে যখন সরলো, 68 থেকে 2023 আর কিছু বসানো হয়নি ওখানে। আবার যদি বসাই, ব্রিটেন থেকে যদি বকে আমাদের, এই খালি জায়গায় আবার কেন মূর্তি বসিয়েছে? ছোট রাজার জায়গা, সেইখানে গিয়ে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সেখানে গিয়ে বসালেন। বহুদিনের আমাদের দাবি ছিল, বহু দশকের আমাদের দাবি ছিল, সাধারণ বাঙালির দাবি ছিল, নেতাজি দিল্লি চলো ডাক দিয়েছিলেন, দিল্লিতে কোনো নেতাজির মূর্তি নেই। শান্তিনিকেতন, ইউনেস্কো, হেরিটেজ ট্যাগ, এ কথা আমি আজকে বলেছি, বারবার বলছি, আমাদের বিশেষ করে মনে রাখতে হবে কেন আমরা বাঙালি, এবং আমরা বাঙালি হিসেবে সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ববোধ করি। কিন্তু কারোর এত দশক ধরে মনে হয়নি যে শান্তিনিকেতনকে সারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের মানচিত্রে বসানো উচিত, চিহ্নিত করা উচিত। আমরা উল্লেখ করেছি এই বইতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ দেওয়া। ইউনেস্কো হেরিটেজ ট্যাগটা মানে কি? মানে এই যে ধরুন টাঙ্গাইল শাড়ি, বালুচরি শাড়ি, জামদানি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। মানে ইউনেস্কো হেরিটেজ ট্যাগই বা কি, জিআই ট্যাগই বা কি? আপনারা সবাই জানেন, আপনারা বিদগ্ধ মানুষ, কিন্তু তাও আমি তর্কের ক্ষেত্রে বলছি কেন, দেখবেন এই যে লাইভ চলছে, কালকে আবার দেখবো অনেকে আবার অনেক জ্ঞান দিচ্ছে। বাঙালি যারা, মানে যারা নিজেদেরকে বাঙালি হিসেবে গর্ববোধ করে কিন্তু বাংলার জন্য তারা চিন্তা করে না বা বাঙালির জন্য চিন্তা করে না। জিআই ট্যাগ একটি, এই যে চিহ্নিত করে করে শাড়ি, বাঙালি শাড়ি, বাঙালি তাঁতির দ্বারা নির্মিত শাড়িকে যে জিআই ট্যাগ করা, অর্থাৎ তার একটি ভৌগোলিক সেই কেন্দ্র করে তাকে এমন ভাবে চিহ্নিত করা হলো, সারা পৃথিবীতে যারা এই শাড়ি কিনতে চায় তারা কিন্তু অরিজিনাল শাড়ি সেই জায়গা থেকে কিনতে পারবে, কোনো ডুপ্লিকেট দ্বারা তারা বিভ্রান্ত হবে না। ইউনেস্কো হেরিটেজ ট্যাগ সারা পৃথিবী মানবে যে এই ঐতিহ্য হচ্ছে সারা পৃথিবীর ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য তো বটেই। এবং আগামী দিনে গবেষক হোক, পর্যটক হোক, আরো বেশি সংখ্যায় সেখানে আসবে। দুর্গাপুজো দেখতে আরো বেশি সংখ্যায় মানুষ আসবে। আগামী দিনে লিখে নিন, আর 1 দশক পর সারা পৃথিবী জুড়ে পর্যটক, গবেষক, লেখক, কবি তারা আসবে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে। কেননা দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছে, তাদের একটা ক্রেজ থাকে যে আমরা ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পাওয়া জায়গায় বা জিনিস আমরা অন্তত জীবনে আমাদের একবার দেখা উচিত। এবং তার সাথে সাথে একটি অদ্ভুত পদ্ম পুরস্কার সম্মান দেওয়া হলো ঢাকি। প্রথমবার আমার মনে হয় যে পদ্ম পুরস্কারের ইতিহাসে একজন ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস তিনি পেলেন পদ্মশ্রী। এবং সনাতন রুদ্র পাল, যিনি কিংবদন্তি দুর্গা প্রতিমার কারিগর, মূর্তিকার, তিনি পদ্মশ্রীতে সম্মানিত হলেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পুরো একটা ইকোসিস্টেম। কিন্তু দুর্গাপুজো হেরিটেজ ট্যাগ, সনাতন রুদ্র পাল পদ্মশ্রীতে সম্মানিত, গোকুলচন্দ্র দাস ঢাকি সম্রাট, তাকেও পদ্মশ্রী দেওয়া হলো। অর্থাৎ একটি সাংস্কৃতিক ইকোসিস্টেম এবং সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ তিনি করছেন সেখানে। এবং সেই জন্য তিনি যখন বারবার বলছেন যে পশ্চিমবঙ্গকে আমি প্রথম সারির রাজ্যে দেখতে চাই, সেটা কিন্তু শুধু
বলা না, সেটা কিন্তু শুধু স্লোগান না, এই স্লোগান তো নয়, এটা একটি সংকল্প এবং এটা এর পেছনে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আমি আর কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ধরুন এখানে বেঙ্গল ম্যাটার্স যে কথাটা, অর্থাৎ পশ্চিমবঙ্গ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের পুনরুত্থান আমাদের সংকল্পের জোরে কিন্তু পশ্চিমবঙ্গের পুনরুত্থান হবে। নারায়ণ বলতে পারে যে দাদা আপনি তো এইসব দার্শনিকের কথা বলছেন, পুনরুত্থান, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এটা একেবারে মানে পরিকাঠামো স্তরে, জমিনি স্তরে হবেটা কিভাবে? জমিনি স্তরে হওয়ার প্রথম ধাপ হচ্ছে পরিবর্তন। বিনা পরিবর্তন পশ্চিমবঙ্গের পুনরুত্থান আর হবে না। দেয়াল ঠেকে গেছে পিঠে, এমন পিঠ থেকে গেছে দেয়ালে, দেয়ালও ঠেকেছে পিঠে। যে পশ্চিমবঙ্গ গঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মামার বাড়ি কিন্তু কৃষ্ণনগর, এবং স্যার আশুতোষ যে দুর্গাপুজো করতেন ভবানীপুরের বাড়িতে, সেই দুর্গাপুজোর মূর্তিকার কৃষ্ণনগর থেকে আসতেন। এবং উমাপ্রসাদ বাবুর বইতে রয়েছে ছোটবেলায় তারা একাধিকবার কৃষ্ণনগর গেছেন মামার বাড়ি। আমি সেদিনকেও কৃষ্ণনগরের কথা উল্লেখ করেছি। যে রাজ্য পশ্চিমবঙ্গ গঠন হলো বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে, পরিষ্কার কথা বলছি, এবং এই কথা আমাদের মনে রাখা এই জন্য উচিত, দরকার, কেন এই ইতিহাস মুছিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ গঠন হলো। শ্যামাপ্রসাদ 19 মার্চ 1947 সালে তার পাবলিক স্টেটমেন্ট দিলেন তারকেশ্বর হিন্দু মহাসভার অধিবেশনের পর, দিয়ে বললেন যে আমরা ভারতবর্ষের ভাগ চাই না, বিভাজন চাই না, আমরা বাংলারও বিভাজন চাই না, কিন্তু আমাদেরকে পরামর্শ না করে, আমাদের অজান্তে যদি চক্রান্ত করে সারা অবিভক্ত বাংলাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হয়, তাহলে আমরা তার বিরোধিতা করব এবং আমরা বাংলা ভাগের দাবি করব। এবং তারপরে সেই চক্রান্ত রুখতে বাংলা ভাগের দাবি তিনি ওঠালেন। লক্ষ্মীকান্ত মৈত্র সবাই মিলে, তখনকার দিনে যারা বাংলার মনীষী, যাকে ইংরেজিতে বলা হয় হুজ হু, সবাই মিলে তারা সমর্থন করেছিলেন শ্যামাপ্রসাদের এই ডাক। এবং পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম তাদের মধ্যে। সব ডক্টর বিসি রায় থেকে শুরু করে অতুল্য ঘোষ, সুরেন্দ্রমোহন ঘোষ, কংগ্রেসের সব নেতা, তারা তো নিজেদের ইতিহাস ভুলে গেছে, ইতিহাস জানেই না, পড়াশোনাও করে না। এবং তারপরে তিনি পরিষ্কার বলছেন যে এটা কি অন্যায়, আমরা একটি ভূখণ্ড চাই যেখানে আমরা, অর্থাৎ বাঙালি হিন্দু, মাথা উঁচু করে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ, আমাদের জীবনযাপন নিজেদের মতন করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই ভূখণ্ডে, এই ভূখণ্ড দাবি করা কি অপরাধ? আমরা সেই ভূখণ্ড দাবি করছি এবং এই ভূখণ্ড সারা ভারতের সাথে এক হয়ে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন থাকে। আমাদের সামনে সংকট হচ্ছে, সেই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, কিন্তু ইতিহাস আমাদের মনে রাখতে হবে এবং এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে পরিবেশন করতে হবে আমাদের। এই হলো এক চ্যালেঞ্জ, বর্তমানের সংকট। দ্বিতীয় চ্যালেঞ্জ বর্তমানের হলো এই যে আমরা, পশ্চিমবঙ্গ একদা ভারতের কেন্দ্রস্থল ছিল এবং এই ভারতের কেন্দ্রস্থল সর্বভাবে ছিল, সর্বস্তরে ছিল। সে শিক্ষায়, বিজ্ঞানে, স্বাস্থ্যে, গবেষণায়, বাণিজ্যে। 60-এর দশক পর্যন্ত, 60-এর গোড়ায় পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্য ছিল জাতীয় স্তর। এখন আস্তে আস্তে আমি বলি ওই মেইন স্ট্রিম থেকে মার্জিনে চলে গেছে গত 50 বছর। গত 50 বছরে আমরা
অবৈধ অনুপ্রবেশ যেমন হয়েছে, এখান থেকে অবৈধ অনুপ্রবেশ হয়েছে, যেমন এখান থেকে পলায়ন হয়েছে। অনুপ্রবেশকারীদের পলায়ন এখন হচ্ছে, তখন হয়নি। এখান থেকে পলায়ন হয়েছে, বাণিজ্যের পলায়ন হয়েছে। এবং আমি যদি আপনাদের একটা পরিসংখ্যান দিই, কিরম অদ্ভুত লাগে, কিরম অবাক লাগে এই পরিসংখ্যান দেখলে, যে এও সম্ভব, এও পশ্চিমবঙ্গে সম্ভব যে প্রায় ৬,০০০-এরও বেশি, ৬,৬৬৮ কোম্পানি এখান থেকে চলে গেছে। এবং এতে 23 লক্ষ রেজিস্টার্ড জব সিকার্স, রেজিস্টার্ড যারা জব সিকার, এই কোম্পানিগুলো এখান থেকে চলে যাওয়াতে তারা এফেক্টেড হয়েছে। বিশ্ব বাংলা সম্মেলন হয় এখানে, 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে আমাদের বলা হয়। সেই 4 লক্ষ কোটি টাকা প্লাস বিনিয়োগের হিসেব, 1 লক্ষ কোটি টাকার হিসেব আমরা পাই, তাও পুরোপুরি জানতে পারি না যে এই বিনিয়োগ এসছে কার খাতে গেছে, কোন প্রকল্পে গেছে, মানুষের সেবা কিভাবে, মানুষ কিভাবে উপকৃত হয়েছে, সেই পরিসংখ্যান আমাদের দেওয়া হয় না। এই পশ্চিমবঙ্গে আজকে 8,000 প্লাস স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। বলা হচ্ছে যে স্কুল চালানো যাচ্ছে না, ফাইন্যান্সিয়ালি আনভায়াবল। 17% ড্রপ আউট রেট, মানে গার্ল স্টুডেন্টসদের মধ্যে 17% স্কুল ড্রপ আউট রেট, হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। তার সলিউশন কি আমরা জানি না। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, এখানেই তো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগরে, একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা ফর উইমেন স্টুডেন্টস, কিন্তু সেখানে গার্লস হোস্টেল নেই। অর্থাৎ কি ধরনের বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করতে চাইছি এখানে? আমাদের বলা হয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলো অক্সফোর্ড কেমব্রিজ হবে। অক্সফোর্ড কেমব্রিজ হওয়া তো দূরের কথা, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অস্থায়ী পরিকাঠামো, অস্থায়ী ক্যাম্পাস থেকে চলছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। উইমেন মানে গার্ল স্টুডেন্ট ড্রপ আউট রেট সবচেয়ে বেশি সারা দেশে। কোম্পানির পলায়ন হচ্ছে, অনুপ্রবেশকারীদের অবাধ আসা যাওয়া হয়েছে এই কয়েক দশক ধরে। এই পশ্চিমবঙ্গের অবস্থা। এবং এইখানে বাঙালি হিন্দুকে শুনতে হয় যে 1 সেকেন্ডে 13টা বাজবে। যে পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে, যাতে বাঙালি হিন্দু মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই বাঙালি হিন্দুকে বলা হচ্ছে 1 সেকেন্ডে 13টা বেজে যাবে। কারা বাজাবে? এ কি গণতান্ত্রিক কথাবার্তা, সাংবিধানিক কথাবার্তা, একজন নির্বাচিত প্রতিনিধির কথাবার্তা হতে পারে? এই পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে টুরিস্ট বলা হচ্ছে। কেন? মোদিজি ভুল করে হুগলিতে একটু সফর করতে চলে গেছে, তাকে টুরিস্ট বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে হুগলি আমরা পরিষ্কার করেছি। হুগলি গঙ্গার অবস্থা পশ্চিমবঙ্গে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 2024 ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব বলছেন যে একাধিক জেলায় নদীর পাশে বা জলাশয়ের পাশে যেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট বসানো দরকার ছিল সেখানে বসানো হয়নি। এবং গঙ্গার অবস্থা, জলের অবস্থা এতটাই খারাপ যে স্নানের অযোগ্য এই জল। তারা পরীক্ষা করে দেখেছে। 2024-এ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই কথা বলছেন। এবং 2023 অবধি 1300 কোটি প্লাস টাকা দেওয়া হয়েছিল গঙ্গা পরিষ্কারের জন্য। ডিসেম্বর 2022-এ 1500 কোটি টাকা দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট প্লান্ট, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, এসটিপি যেগুলোকে বলে, সেইগুলো তৈরি নির্মাণ করার জন্য। 600 কোটি টাকা দেওয়া হয়েছিল আদিগঙ্গা পরিষ্করণ করার জন্য। সেই টাকার কোনো হিসেব মেলেনি কিন্তু। এবং গঙ্গা তথই বোঝো, একেবারে যেখানে গঙ্গার জল ছিল সেখানেই আছেন। প্রধানমন্ত্রী একটু গেলেন বলে তাকে বলা হলো টুরিস্ট। কিন্তু আপনারা জানেন, বুঝতে পারেন যে টুরিস্ট বলার পেছনে একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ রয়েছে। মানসিক বিচ্ছিন্নতাবাদ এই কারণে রয়েছে যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী না, তিনি টুরিস্ট এখানে এলে।
অর্থাৎ আমরা ভারতের সংবিধান, ভারতের থেকে আমরা আলাদা, আমরা একটি আলাদা প্রদেশ। আমরা ভারতের যা নিয়ম, ভারতের যা সাংবিধানিক পরিকাঠামো, তার মধ্যে আমরা নিজেদেরকে দেখি নাই। ভয়ঙ্কর চিন্তা ভাবনা, এবং সেই জন্য এই চিন্তা ভাবনাকে রুখতে হবে। কারা রুখতে পারে? আমরা, যাদের জন্য বেঙ্গল ম্যাটার্স। এখানে আমরা অনেক অন্যান্য তথ্য আপনাদের কাছে রেখেছি, এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু দেখবেন। গতকাল একটি খুব অসাধারণ খবর আমরা পেলাম, এবং যে খবর একেবারে বাঙালির মাথা উঁচু করে দেয়। ডক্টর অশোক লাহিড়ী, তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হয়েছেন প্রধানমন্ত্রীর দ্বারা, এবং অধ্যাপক গোবর্ধন দাস, আমার খুব ভালো বন্ধু, তিনি 2021-এ পূর্বস্থলী থেকে লড়েও ছিলেন বিধানসভা, এবং তার উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, তিনি প্রাণে বেঁচেছিলেন। সেই গোবর্ধন দাসকে নীতি আয়োগের স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট মেম্বার অ্যাপয়েন্ট করলেন। নীতি আয়োগ কি? নীতি আয়োগ আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ, ভারত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক। সেই থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষে বসানো হলো একজন বাঙালিকে। অর্থাৎ আগামী কয়েক বছর ভারতবর্ষে যে নীতি নির্ধারিত হয়ে বাস্তবায়িত হবে, সেই নীতি নির্ধারণ করবেন একজন বাঙালি। এদিকে বলা হয় যে ও তো গুজরাট থেকে এসছে নরেন্দ্র মোদী, ও কি বুঝবে বাংলা? হতে পারে জন্ম গুজরাটে, তার আত্মা বাঙালি, তার সোল, তার স্পিরিট, তার মানসিকতা, তার চেতনা বাঙালির চেতনা। এবং শুধু তাই নয়, এই ভাইস চেয়ারম্যান নীতি আয়োগ, মেম্বার নীতি আয়োগ, দুজন কৃতি বঙ্গ সন্তানকে অ্যাপয়েন্ট করা, এটা যেমন গত 12 বছরে, তারও আমরা এখানে উল্লেখ করেছি আমাদের বইতে, কত বাঙালি শীর্ষস্থানে, নেতৃত্বের স্থানে, তারা নেতৃত্ব স্থান, পদ তারা পেয়েছে জাতীয় স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সে আইআইটি হোক, আইআইএম হোক, তারা সেখানে নেতৃত্ব, তারা ডাইরেক্টর হয়েছে, ভাইস চ্যান্সেলর হয়েছে। অনেক বাঙালি বিভিন্ন স্তরে। প্রথম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারম্যান বাঙালি, শোভা মণ্ডল। অরুন্ধতী ভট্টাচার্য, এসবিআই এর প্রথম মহিলা চেয়ারপারসন, তাকে পদ্মশ্রীতে সম্মানিত করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি দেখেন, সারা ভারতবর্ষে গত 12 বছরে বাঙালিদেরকে যেভাবে প্রাধান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, হ্যাঁ, তিনি 140 কোটি ভারতীয় প্রধানমন্ত্রী, কিন্তু তার হৃদয়ে বাংলা আছে, বাঙালি আছে, বঙ্গবাসী আছে, এবং তিনি তাদের ট্যালেন্ট, তাদের অবদানকে রেকগনাইজ করে তাদেরকে বসিয়েছেন। কোনো ফেভার করেননি, কিন্তু তিনি কোনোদিন সেইভাবে করেন না। আমি এই কথাগুলোই আপনাদের সামনে আরো রাখতে চাইছিলাম। বাকি অনেক পরিসংখ্যান আমরা এখানে দিয়েছি, কিভাবে কৃষকরা উপকৃত হচ্ছে, এবং এত বাধা বিপত্তি বিঘ্ন সত্ত্বেও আপনারা ভেবে দেখবেন যে পশ্চিমবঙ্গে 50 লক্ষ প্লাস কৃষক কিষাণ সম্মান নিধি পেয়েছে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে তার জন্য, অনেক বিরোধ অতিক্রম করতে হয়েছে তার জন্য। এই পশ্চিমবঙ্গের জন্য নির্ভয়া ফান্ড অ্যালট করা হয়েছিল, 261 crore নির্ভয়া ফান্ড অ্যালট করে, সেখানে অনেক ধরনের, যাতে এখানে আমরা অন্য দিকটাও দেখছি, একেবারে বিচিত্র চিত্র, যেখানে সাজানো ঘটনা মাঝে মাঝেই বলে দেওয়া হয়, কিন্তু নির্ভয়া ফান্ডে এখানে কন্যা সুরক্ষার জন্য যে ধরনের প্রচেষ্টা প্রধানমন্ত্রী নিয়েছেন, উল্লেখযোগ্য। এবং শুধু তাই নয়, আমরা উল্লেখ করেছি ডাক্তারদের উল্লেখ করেছি। মানে সুস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের জন্য যে ধরনের রিসোর্সেস এই পশ্চিমবঙ্গের খাতে দেওয়া হয়েছে, অকল্পনীয়। গত 12 বছরে যা দেওয়া হয়েছে, 15 ফাইন্যান্স কমিশন 4000+ কোটি টাকা বরাদ্দ করেছিল, যে পশ্চিমবঙ্গে যে পাবলিক হেলথ সেন্টার গুলো রয়েছে সেগুলোকে ঢেলে সাজানো। আচ্ছা ভেবে দেখুন তো, এই পাবলিক হেলথ সেন্টার একটা ঢেলে সাজাবে 20 বছর 25 বছর চলবে। যিনি আজকে করলেন, তিনি 20-25 বছরের জন্য করলেন, তার কিন্তু মাথায় নেই কে
কোন দল এখানে রাজত্ব করবে, কোন দল এখানে নির্বাচিত হবে, মানুষ যাতে উপকৃত হয় তার ব্যবস্থা তিনি আজকের দিনে দাঁড়িয়ে করছেন। আমি ডাক্তারদের পদ্মশ্রীর কথা বলছিলাম, আমি একটি উদাহরণ দিই। ধরুন সুশোভন বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় সুশোভন বন্দ্যোপাধ্যায় বোলপুরের 1 টাকার ডাক্তার। সারা জীবন তিনি 1 টাকায় চিকিৎসা করে গেছেন। তার সাথে আমার খুব ভালো হৃদ্যতাও ছিল। সুশোভন বাবু তার রাজনৈতিক দিক ছিল একটা, তার রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস করেছেন, কংগ্রেসের এমএলএ ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসও করেছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, মানে তারপরে যিনি জেলা সভাপতি হলেন তিনি কোনো সম্মানেরই যোগ্য নয়, সেটা অন্য কথা। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, তিনি এমএলএ ছিলেন, কিন্তু তাকে পদ্ম সম্মানে সম্মানিত করলেন নরেন্দ্র মোদী। কেন? ওই যে 1 টাকার ডাক্তার। তিনি কি রাজনীতি করেছেন সেটা ইম্পর্টেন্ট নয়, তিনি সাধারণ মানুষের সেবা করেছেন, সেটা সবচেয়ে বড় কথা। আজকে প্রণব বাবুকে, স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় বাঙালির গর্বের স্থল, চিরকালের জন্য প্রথম বাঙালি রাষ্ট্রপতি, তাকে ভারত রত্নে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি দেশের জন্য যারা অবদান করেছে তাদের সম্মানিত করে নিজে সম্মানিত বোধ করেছেন। এবং সেই জন্য শেষে বলছি যে এই মানসিকতা ভীষণভাবে দরকার। পশ্চিমবঙ্গ ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের কেন্দ্রস্থল হিসেবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আজকেও বলেছেন, আজকেও আরামবাগে, আজকেও বনগাঁতে, ঠাকুরনগরে প্রধানমন্ত্রী বলেছেন, আমি চাই আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতের নাম্বার 1 স্টেট এ পরিণত হয়। এক সময় ছিল, আমাদের আবার ফিরিয়ে আনতে হবে সে। কেন এই পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের 150 বছর পালনের বিরোধিতা হবে? সে তো 38 সালে মুসলিম লীগ করত, মুসলিম লীগ করেছিল। 38 সালে তারা আনন্দমঠ জ্বালিয়েছিল কলকাতার রাজপথে। এই পশ্চিমবঙ্গে কেন হবে, যেখানে আমাদের বলা হচ্ছে বঙ্কিমদা বলবেন না, বঙ্কিমদা বলবেন না, ঋষি বঙ্কিম বা বঙ্কিম বাবু বলুন। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো বঙ্কিম বাবুর জন্য একটা চেয়ারও তো আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত করেননি। আছে নাকি সুভাষ? এক চেয়ার আছে? নেই। কেন মনে হলো না? 2018 সালে আমরা বঙ্কিম স্মারক বক্তৃতা যখন তদানীন্তন তিনি এখন বর্তমানে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, তখন যিনি বক্তৃতা দিয়েছিলেন, তার একদিন পর ঘোষণা হলো এই রাজ্যে যে বঙ্কিম চেয়ার আমরা অনুষ্ঠিত করব। সেই চেয়ার আজ অব্দি অনুষ্ঠিত হয়নি। বঙ্কিমের জন্য আপনারা কি করেছেন একটু বলুন তো? ঋষি বঙ্কিমের জন্য নৈহাটির বঙ্কিম ভবন ঢুকছে। পৃথিবীর ঐতিহ্য তো দূরের কথা, বাংলার ঐতিহ্য হয়ে ওঠেনি ওই বঙ্কিম ভবন নৈহাটিতে। বঙ্কিমের নামাঙ্কিত লালগোলা, যেখানে বঙ্কিম রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের অতিথি হিসেবে সেই লালগোলায় 2 মাস ছিলেন, তিনি অজ্ঞাতবাসে ছিলেন 2 মাস রাজার অতিথি হিসেবে। সেই মন্দির, কালী মন্দির পরিসর, যেখানে বঙ্কিম গিয়ে বসতেন, যেখানে সন্ন্যাসী বিদ্রোহ যারা করেছিলেন সেই সন্ন্যাসীদের আসা যাওয়া ছিল, সেই মন্দির, সেই পরিসরের আমি অনুরোধ করব, মন্দিরটাও রয়েছে, পরিসরের অবস্থা গিয়ে একবার দেখবেন। বঙ্কিমের জন্য কি করেছেন যে আপনাদের গায়ে লাগছে বঙ্কিম দা না ঋষি বঙ্কিম? ঠিকই ঋষি বঙ্কিম, বঙ্কিম বাবু, কিন্তু যিনি বঙ্কিম দা বলেছেন তার মাতৃভাষা বাংলা না, কিন্তু চেষ্টা করেছেন, ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন। আপনারা কি করেছেন? আপনারা বিরোধিতা করেছেন 150 বছরে। বন্দে মাতরম অখণ্ড গাওয়া যাবে না, আপনারা বিরোধিতা করেছেন, বলেছেন অখণ্ড গাওয়া যাবে না। যখন অখণ্ড বন্দে মাতরম গাইতে বলা হচ্ছে, আপনারা বিরোধিতা করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি দরকার ছিল না তো, দরকার ওনার কোনোভাবেই ছিল না। তিনি ভবানীপুর থেকে নির্বাচিত লোকসভার এমপি, পিক অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, 52 বছর বয়স, 25 বছর তার রাজনৈতিক জীবন তার সামনে। তার মনে হলো ভারতের স্বাধীনতা, অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাকে ছুটে যেতে হবে শ্রীনগরে, যাতে ভারত থেকে শ্রীনগর, জম্মু কাশ্মীর বিচ্ছিন্ন না হয়। নাই যেতে পারতেন। এবং সেই ধারা 370 যখন বিলুপ্ত হলো, আপনারা কেন প্রতিবাদ করলেন? এখানে একজন বঙ্গ সন্তান তার আত্মবলিদান দিয়েছিলেন তো, যাতে ভারত এক থাকতে পারে। বাঙালি হিসেবে আপনাদের গর্ববোধ হলো না? তখন মনে হলো শ্যামাপ্রসাদ তো বিজেপি, বিরোধ করো।
অর্থাৎ একদিকে ভোট ব্যাংক এবং একদিকে অন্ধ বিরোধিতা। এই মানসিকতা থেকে আমাদেরকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে এবং তার জন্য পরিবর্তন আবশ্যক, আবশ্যক পরিবর্তন। না হলে একটা সীমান্তবর্তী রাজ্য, এবার ফাইল বন্ধ করে দিয়েছে, এবার থামবো, অনেক বলেছি। একটা সীমান্তবর্তী রাজ্য, আমরা সীমান্তের খুব কাছেই রয়েছি। আজকে টুঙ্গি বর্ডার চলেই গেছিলাম আজ দুপুরবেলা, সীমান্তের এত কাছে রয়েছে। কাঁটাতারের বেড়া লাগানোর জমি দেবে না। 650+ কিলোমিটার এখনো কাঁটাতারের বেড়া লাগানো বাকি। যেখানে কাঁটাতারের বেড়া লাগিয়েছে অসাধারণ কাজ হচ্ছে। টুঙ্গি বর্ডারে গিয়ে দাঁড়ালেই কাঁটাতারের বেড়ার কি সলিড তা দেখতে, সেটা দেখেই বোঝা যায়। কিন্তু কি অদ্ভুত, কোর্টে যখন মামলা উঠল, জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট উচ্চ ন্যায়ালয় জাস্টিস একেবারে অবাক, বলছে যে আপনারা জমি অধিগ্রহণ তো করেছেন, ওই কাঁটাতারের বেড়া লাগানোর জন্য 9টা জেলায় যে জমি অধিগ্রহণ করতে হবে, রাজ্য সরকারকে বলছে আপনারা তো করেছেন। রাজ্য সরকারের উকিল বলছে হ্যাঁ করেছি। কেন্দ্র থেকে তো আপনারা টাকা পেয়েছেন, তিনি বলছেন হ্যাঁ পেয়েছি। টাকা পেয়েছেন, জমি অধিগ্রহণ করেছেন, কিন্তু জমি দিচ্ছেন না, হ্যান্ড ওভার করছেন না। তার কোনো উত্তর নেই। বলছে স্যার মাই লর্ড, এসআইআর চলছে, ইলেকশন আসবে এইসব। তখন মাই লর্ড বলছে এইসব বক্তব্য দেবেন না, এইসব কথা বলবেন না। ভারতের জাতীয় নিরাপত্তা সুরক্ষা সর্বোপরি, সেখানে আপনারা কোঅপারেট করছেন না। সেই জন্য বলছি মানসিক বিচ্ছিন্নতা। গত 12 বছরে আমরা পরিসংখ্যান দিয়েছি, তথ্যভিত্তিক দিয়েছি। মোদিজি অনেক করেছেন, অনেক খাতে করেছেন পশ্চিমবঙ্গের জন্য। একের পর এক যারা এখানে স্পোর্টস, ইউথ, ইয়াং স্পোর্টস পার্সোনালিটিস যারা, তারা ছেড়ে চলে যাচ্ছিল, এখানে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না। তারা অন্য স্টেটে, মহারাষ্ট্রায় চলে যাচ্ছে, গুজরাটে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা সম্পূর্ণ সব সাপোর্ট পাচ্ছে। দিল্লি চলে যাচ্ছে, সেখানে সাপোর্ট পাচ্ছে, কিন্তু এইখানে তারা পাচ্ছে না। হ্যাঁ ঠিকই, আমরা পশ্চিমবঙ্গ গুজরাট হতে চাই না, কিন্তু আমরা আগে পশ্চিমবঙ্গ হই, সেখানেই প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এবং সেই জন্যে পরিবর্তন এই জন্য জরুরি, যাতে এই কাজ যা করতে পেরেছেন তার আরো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ আরো কাজ তিনি যাতে এই রাজ্যে করতে পারেন, মানুষের জন্য করতে পারেন। আমাদের সময় খুব কম, অস্তিত্বের সংকট, ধর্মের সংকট, আমাদের সামনে মাটির সংকট। এবং সেই জন্য বলি যে 2047-এর ভারতবর্ষ, স্বাধীনতার যখন 47, আমরা 100 বছর পালন করব, তখন আমরা যারা থাকব, এখন থেকেই আমাদের মনে করতে হবে যে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গেরও 100 বছর হবে, পশ্চিমবঙ্গ গঠনেরও কিন্তু শতাব্দী বর্ষ 2047। আমাদের তখন ফিরে দেখতে হবে যে আমরা কি ধরনের পশ্চিমবঙ্গ নির্মাণ করতে পারলাম, কি ধরনের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে পারলাম, এবং বাঙালি হিন্দু তাদের জাতীয় জীবন, তাদের সাংস্কৃতিক জীবন, ভবিষ্যৎ, তাদের আর্থিক রাজনৈতিক ভবিষ্যৎকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারলাম কি না। আমার মনে হয় যে আমাদের সামনে এই প্রশ্ন, এবং এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে পরিবর্তন, এবং তারপর কাজ, নিরলস পরিশ্রম, এবং এই পরিশ্রমকে পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্য, বাঙালিয়ানা, বাঙালি চেতনার সাথে ভারতবোধ, ভারতীয়তা, ভারত চেতনার কোনো সংঘাত কোনোদিনই ছিল না, আগামী দিনেও থাকবে না। এখন কিছু মানুষ সেই সংঘাত প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। সেই জন্যই আমরা বলছি পরিবর্তন, পরিবর্তন এবং পরিবর্তন। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে শুনেছেন। এসবের শুরু, আগামী দিনে অনেক কাজ করার আমাদের বাকি রয়েছে। এই বাংলায় যাতে আমরা বাঙালি মনীষীদের কথা স্মরণ করতে পারি, তাদের পথে চলতে পারি, এবং তাদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারি খোলা মনে, খোলা প্রাণে এবং মনে প্রাণে। সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন এবং পরিবর্তন খুবই আবশ্যক। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার বর্তমান এবং ভবিষ্যৎ এবং ভারতের গ্রুপের কাজ সেটি করে যাবেন। ধন্যবাদ গীতে আজকের কার্যক্রম শেষ হবে। বন্দে মাতরম।